হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য যে চ্যাপ্টারটা চলছে ক্যালকুলাস পোর্শন থেকে, সেটা হচ্ছে ডেরিভেটিভ বা অন্তর্কলজ। এবং সেই ডেরিভেটিভটা আমরা প্রত্যেকটা কনসেপ্ট আলাদা আলাদা করে ব্রেক করে করে করছি। তার মধ্যে অলরেডি ভিডিও আমাদের আপলোড করা হয়ে গেছে, যেটা তোমরা এখনো যদি না দেখে থাকো সেটা এখনই দেখে নাও। এবং প্রত্যেকটা ভিডিও অত্যন্ত কনসেপচুয়াল হবে, অত্যন্ত কম্প্যাক্ট ওয়েতে সেখানে করানো হবে, প্রতিটা জিনিস লিখিয়ে বুঝিয়ে প্রবলেম সলভ করিয়ে, এবং সম্পূর্ণটা কিন্তু ডিটেলসে করানো হবে, যেরকম অন্য ক্লাসগুলো করানো হচ্ছে। আচ্ছা, এর আগে আমরা শিখেছি হচ্ছে অন্তর্কলজ বা অবকল সহগ নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ অবকল সহগ বা অবকল গুণাঙ্ক কিংবা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কিংবা ডেরিভেটিভ, এই সমস্ত একই কথা। এবং সেই কথাগুলো যে ইন্টারপ্রিটেশন রয়েছে সেটা নির্ণয় করার ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, যেটাকে আমরা বলে থাকি প্রথম নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপাল, কিংবা তার সংজ্ঞা বা ডেফিনেশন। তো সেই ডেফিনেশন থেকে বা প্রথম নিয়ম থেকে আমরা বিশেষ কয়েকটা ফান্ডামেন্টাল ফাংশনের বা কয়েকটা প্রাথমিক অপেক্ষকের আমরা কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন করব বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট নির্ণয় করব বা অবকল সহগ নির্ণয় করব। তো সেই ফাংশনগুলো কিরকম হতে পারে, সেটা হতে পারে অ্যালজেব্রাইক ফাংশন বা পলিনোমিয়াল ফাংশন, যেমন এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স স্কোয়ার হতে পারে, 1/x হতে পারে, এক্স টু দি পাওয়ার 5 হতে পারে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সামথিং পাওয়ার জাতীয়। এবং পাওয়ারটা অবভিয়াসলি রেশনাল পাওয়ার হবে, অর্থাৎ মূলদ সংখ্যা থাকবে পাওয়ারে। ঠিক আছে। তো সে মূলদ সংখ্যা বলতে সেটা 1/2 হতে পারে, 3/5 হতে পারে, -4/3 হতে পারে, কিংবা 0 হতে পারে, কিংবা আমাদের কাছে কোনো পজিটিভ নেগেটিভ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হতে পারে, যেমন 2, 4, 2025, অনেক কিছু হতে পারে। তো যাই হোক, সেই যে আমাদের সংখ্যাগুলো যদি পাওয়ারে থাকে, তাহলে সেই পাওয়ারে থাকা অবস্থায় এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মটা, সেই তার ডেরিভেটিভ কি করে নির্ণয় করব সেটা আমরা প্রথম নিয়ম থেকে বা সংখ্যা থেকে দেখে নেব। ঠিক আছে। এবং সেরকম অ্যালজেব্রাইক ফাংশন ছাড়াও আমরা সাইন, কস, ট্যান, কোসেক, কট, সেক, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ক্ষেত্রেও অবশ্যই তার প্রথম নিয়ম থেকে বা সংজ্ঞা থেকে আমরা অন্তর্কলজ নির্ণয় করব। তাছাড়াও আরো কিছু বিশেষ ধরনের ফাংশন আমরা এখানে পড়বো। সেই ফাংশনগুলোর মধ্যে মূলত যেটা পড়ছে সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন, তারপর এক্সপোনেনশিয়াল ফাংশন বা ই টু দি পাওয়ার এক্স, লগারিদমিক ফাংশন বা লগ এক্স। তো এই ধরনের, কিংবা আরো জেনারেলাইজড এক্সপোনেনশিয়াল ফাংশন এ টু দি পাওয়ার এক্স, এই বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে আমরা কিন্তু তার ডিফারেন্সিয়েশন এখানে করে নেব। ঠিক আছে। এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা আমি অলরেডি বলেছি, সেটা দুটো ভাগে ভাগ করাতে ভীষণ প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে একটা ক্লাস 11-এ রয়েছে কিছুটা পোর্শন, আবার বাকি কিছু আমরা ক্লাস 12-এ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পুরো জিনিসটাই এট এ টাইম কভার করাটা খুব দরকার। ঠিক আছে, অন্তত ফর্মুলাগুলো অবশ্যই আমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফাংশনের ক্ষেত্রে কি হয়। তো যাই হোক, আমরা শুরু করি হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন দিয়ে। তো অ্যালজেব্রাইক ফাংশন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, আমি লিখে দিয়েছি, যেহেতু যখন এনটা হচ্ছে মূলদ সংখ্যা। এন যদি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন তার ডেরিভেটিভ কি হবে, তার ডিফারেন্সিয়েশন কি করে করবো সেটা আমরা দেখবো। এবং সেটা অবভিয়াসলি প্রথম নিয়ম থেকে বা সংজ্ঞা থেকে। ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট ওয়াই ইকুয়ালস টু, ফাংশনটাকে ধরে নিই এফ এক্স, এবং এফ এক্সটাই হচ্ছে আমাদের কাছে এখানে ফাংশনটা এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, ফাংশনটা হলো এক্স টু দি পাওয়ার এন, যেখানে এনটা অবভিয়াসলি একটা রেশনাল নাম্বার। ঠিক আছে, এন একটি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। যেটাকে আমরা সংক্ষেপে এরকম ভাবে বলতে পারি যে এন বিলংস টু কিউ বলে দিলেই কাজ মিটে যায়। কিউ মানে হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার। কিউটা কি? কিউটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস, যেখানে সমস্ত রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাগুলো কালেক্ট করা আছে। সেট অফ রেশনাল নাম্বারস। তাহলে এনটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার মানে এন বিলংস টু কিউ, অর্থাৎ এনটা কিউ এর ফ্যামিলি থেকে বিলং করছে, রেশনাল নাম্বারের পরিবার থেকে বিলং করছে। তার মানে এনটার অবভিয়াসলি রেশনাল নাম্বার। ঠিক আছে, জাস্ট সেটের সেন্সে বা ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে সামান্য এইটুকুনির মধ্যে কিন্তু এত বড় কথাকে আমরা প্রকাশ করে দিতে পারলাম। ঠিক আছে। তো এই যে ফাংশনটা রইলো, এখানে এফ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, যেটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন ধরছি, তার ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স। এবং সেটা প্রথম নিয়ম থেকে বা প্রাথমিক সংজ্ঞা থেকে। হুম। ঠিক আছে, তাহলে শুরু করা যাক।
তো সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল হচ্ছে অন্তর্কলজের সংজ্ঞা থেকে একদম লিখেই করিয়ে দিচ্ছি। অন্তর্কলজের সংজ্ঞা থেকে বা প্রথম নিয়ম থেকে পাই কি পাওয়া যাবে অন্তর্কলজের সংজ্ঞা বা প্রথম নিয়ম থেকে? সেখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে উম, আমরা কি বার করতে যাচ্ছি? এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ বার করতে যাচ্ছি, অর্থাৎ ডিওয়াই ডিএক্স বার করতে যাচ্ছি, অর্থাৎ এফ ড্যাশ এক্স বার করতে চাইছি। আমরা কার ডেরিভেটিভ বার করতে চাইছি? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন বার করতে চাইছি। অর্থাৎ সেটা কি? সেটা হচ্ছে আমাদের কাছে এফ ড্যাশ এক্স ও বলতে পারি কিংবা ডিওয়াই ডিএক্স ও বলতে পারি। একই ব্যাপার, এক্স টু দি পাওয়ার এনটাকে ডি ওয়াই মানে ওয়াই ধরেছি, তাহলে এটাকে ডিওয়াই ডিএক্স বলতে পারি, অথবা এফ ড্যাশ এক্স বলতে পারি। এফ ড্যাশ এফ এর মাথায় একবার ড্যাশ দেওয়া মানে কি বুঝবো? না, এফ এর একবার ডেরিভেটিভ হচ্ছে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। ঠিক আছে? আর ডিওয়াই ডিএক্স নট ডিওয়াই বাই ডিএক্স, এটা কিন্তু কোনো ডিভিশন নয়, এটা জাস্ট একটা নোটেশন। ডিডিএক্স টা নিজে একটা অপারেটর, যেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন অপারেটর বা ডিফারেন্সিয়াল অপারেটর, যেটাকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করে থাকি। সেই ডিটা যখন কোনো ফাংশনের উপর চাপছে তখন কোন একটা ভ্যালু আমাদের দিচ্ছে। যেমন সাইন নিচে একটা অপারেটর, সেটা যখন কোনো এক্স এর উপর চাপছে তখন সাইন এক্স এর একটা ভ্যালু আমরা পাচ্ছি। ঠিক আছে? সেরকমই ডিডিএক্স নিজে কিন্তু একটা অপারেটর বা একটা ফাংশনও আমরা হিসাবে তুলনা করতে পারি। তো দিস ইকুয়ালস টু, এবার আমরা চলে আসি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি ছিল বা প্রথম নিয়মটা কি ছিল? সেটা ছিল হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে? তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো, এবার এক্স প্লাস এইচ মানে কত? এফ এক্স যদি হয় এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স প্লাস এইচ কত হবে? এফ এর ভিতরে এক্স থাকলে যদি এক্স এর পাওয়ার এন হয় তার ভ্যালু, তাহলে এফ এর ভিতরে এক্স প্লাস এইচ থাকলে কি হবে? না এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন হয়ে যাবে, আর কিছুই না। আর এফ এক্স এর ভ্যালু তো এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এবার যদি আমি এখানে এক্স প্লাস এইচ কে কিছু একটা ধরে নিই, এক্স প্লাস এইচ কে যদি ইউ বা জেড কিছু একটা ধরে নিই, তাহলে কি আসছে এখান থেকে দেখা যাক। আমি ধরে নিচ্ছি, মনে করি এক্স প্লাস এইচ, সেটাকে আমি জেড ধরছি। কি ধরছি? জেড। তাহলে এক্স প্লাস এইচ যদি জেড ধরিস, তাহলে এইচ এর ভ্যালুটা কত হচ্ছে বলতো? জেড মাইনাস এক্স। ঠিক আছে? তাহলে সুতরাং এবার কি রয়েছে লিমিটের মধ্যে? এইচ টেন্স টু জিরো রয়েছে। কি রয়েছে? এইচ টেন্স টু জিরো। তাহলে এইচ টেন্স টু জিরো মানে জেড মাইনাস এক্স টেন্স টু জিরো, কারণ এইচটাই হচ্ছে জেড মাইনাস এক্স, তাই তো? আবার জেড মাইনাস এক্স টেন্স টু জিরো মানে জেড টেন্স টু এক্স। এক্সটাকে ওদিকে পাঠালাম ধর হিসাব মতো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? লিমিট লিমিট জেড টেন্স টু এক্স, এইচ টেন্স টু জিরো মানেই হচ্ছে তার মানে জেড টেন্স টু এক্স, তাহলে এইচ টেন্স টু জিরো লিমিটটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু লিমিট জেড টেন্স টু এক্স করতেই পারি। তো করার পর এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, এক্স প্লাস এইচ মানে আবার কত ধরেছি? এক্স প্লাস এইচ মানে জেড, তাহলে বসিয়ে দে জেড টু দি পাওয়ার এন মাইনাস কত আছে? এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই কত হবে? এইচ মানে কত? জেড মাইনাস এক্স। তাহলে যা যা ভ্যালু দরকার সমস্তটাই আমরা পেয়ে গেছি। এইবার এই যে পোর্শনটা এলো সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লিমিটে পরিণত হয়ে গেল। লিমিট চ্যাপ্টারে কিন্তু আমরা এর ফর্মুলা পড়েছি। কি ফর্মুলা পড়েছি লিমিট চ্যাপ্টারে? লিমিট চ্যাপ্টারে পড়েছি হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এবার নিজেরাই ভাব, এক্স টু টেন্স টু এ, তার পরিবর্তে আছে জেড টেন্স টু এক্স, তার মানে জেডটাই হচ্ছে এখানকার এক্স এই ফর্মুলা অনুযায়ী, আর এক্সটা হচ্ছে এই ফর্মুলার এ।
তুলনাটা ভালো করে কর, তুলনাটা না করলে বুঝতে পারবি না। এখানে লিমিট এক্স টেন্স টু এ রয়েছে, আর এখানে লিমিট জেড টেন্স টু এক্স রয়েছে। তার মানে যেখানে এক্স আছে ফর্মুলাটাতে, সেখানে তার জায়গায় রয়েছে জেড। আর ফর্মুলাতে যেখানে এ রয়েছে, এ এ ফর অ্যাপেল, সেখানে আমাদের নর্মাল অঙ্কটার মধ্যে এক্স রয়েছে। তার মানে জাস্ট এর জায়গায় এক্স বসিয়ে কাজটা করে দিলেই হয়ে যাবে। এবং এর যে অ্যান্সারটা সেটা কিন্তু শুধুমাত্র এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই ফর্মুলাটা বসিয়ে দাও ওখানে। তাহলে এন ইন্টু এর জায়গায় কি রয়েছে ফর্মুলা অনুযায়ী এক্স রয়েছে, দেখ যেখানে যেখানে এ সেখানে সেখানে এক্স রয়েছে। তার মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে ফর্মুলা, এটাই জাস্ট ফর্মুলা। তেমন কি আছে অঙ্কের মধ্যে? কিচ্ছু নেই। তার মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ নাথিং বাট এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ভীষণ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। যতদিন অঙ্ক করবি, যতদিন অঙ্ক তোদের সাথে থাকবে, ততদিন এই ফর্মুলা তোদের সাথে রাখতে হবে। যখন তখন যে কোনো জায়গায় যে কোনো ভাবে এই ফর্মুলার অ্যাপ্লিকেশন হয়ে যেতে পারে। এই এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি হবে, সেটা কিন্তু আমাদের ইন জেনারেল অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন ভীষণ দরকার, ভীষণ একটা কাজের একটা ফর্মুলা। এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। জাস্ট মনে রাখবে কি করে? মনে রাখার উপায় হচ্ছে, যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা আগে বসবে, আর এখান থেকে পাওয়ারটা এক ঘর কমবে। ঠিক আছে, মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার সামথিং, কোন একটা পাওয়ার যদি থাকে, তাহলে সেই পাওয়ারটাকে আগে লিখে দিবি। ঠিক আছে, আর এক্স টু দি পাওয়ার যে পাওয়ারটা, সেখান থেকে এক ঘর কমিয়ে দিবি। ঠিক আছে, এই পাওয়ারটা আগে বসবে আর এখান থেকে এক ঘর কমবে। সেইটুকুনি মনে রাখলে কিন্তু আমাদের ফর্মুলাটা মনে থেকে যায়। ঠিক আছে, এবং এই ফর্মুলাটা মনে থাকলে আমরা এই জাতীয় যে কোনো টাইপের, মানে এক্স এর পাওয়ারে কোনো রেশনাল পাওয়ার রয়েছে, কোনো রেশনাল ইন্ডেক্স রয়েছে, সেই ক্ষেত্রে তার ডিফারেন্সিয়েশন শুধুমাত্র এই ফর্মুলা থেকেই বেরিয়ে যায়। তার কিছু উদাহরণ আমরা দিই, তার কিছু উদাহরণ আমরা দিয়ে থাকি এখানে। ধর একদম বেসিক একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আমি। সামথিং ডিডিএক্স অফ এক্স, যেটাকে আমরা বলতেই পারি ডিএক্স ডিএক্স, ডিএক্স ডিএক্স। তো সেটা মানে কত? সেটা মানে হচ্ছে এক্স এর পাওয়ার এখানে কিছু নেই, মানে কত আছে? ওয়ান আছে। এক্স এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে? ওয়ান আছে। তাহলে সেই ওয়ানটা আগে যাবে, আর এক্স এর পাওয়ারটা এক ঘর কমবে। পাওয়ারটা আগে যাবে আর পাওয়ারটা এক ঘর কমে যাবে। তার মানে হয়ে গেল কত? ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। আর কোনো কিছুর পাওয়ারে জিরো করা মানেটা কি? সেটা ওয়ান। কোনো কিছুর পাওয়ারে যদি কেউ জিরো দেয়, তার মানে সেটা কি হবে? ওয়ান হবে। অবশ্যই জিরোর পাওয়ারে জিরো দিলে ওয়ান হবে না। ঠিক আছে, জিরোর পাওয়ারে জিরো দিলে নিশ্চয়ই ওয়ান হবে না, কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো বা অন্য কোনো সংখ্যার পাওয়ারে, যদি নন জিরো কোনো সংখ্যার পাওয়ারে জিরো দিই, তাহলে তার ভ্যালু অবভিয়াসলি কি হবে? ওয়ান হবে। তার মানে ওভারঅল কত হলো? ওয়ান। তার মানে এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, যে ডিএক্স ডিএক্সই বলিস কিংবা ডিডিএক্স অফ এক্সই বলিস, তার ভ্যালু হচ্ছে ওয়ান। তার ভ্যালু কত? ওয়ান। আচ্ছা, তারপরে যেমন এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। যখন এমসিকিউ করবো, তখন এখন এক্স টু দি এক্স এর ডেরিভেটিভ চেয়েছে, সেখানে আমরা ফর্মুলা বসে বসে করতে যাবো না। আমরা বুঝতেই একদম মনে রাখতে হবে এগুলো, যে ডিএক্স ডিএক্স হচ্ছে ডিডিএক্স অফ এক্স হচ্ছে, তার মানে তার ভ্যালু ওয়ান। যেমন ধর ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এগুলো আমাদের একদম মনেই রেখে দিতে হবে, মানে মনে থেকে যাবে যদি প্র্যাকটিস সেভাবে করিস। তাহলে এক্স এর পাওয়ারে কত রয়েছে? এখানে দুই। সেই পাওয়ারটা কোথায় যাবে? এখানে। আর পাওয়ারটা এক ঘর কি হবে? কমে যাবে। তার মানে কত হলো? টু এক্স। কত হলো? টু এক্স। আচ্ছা, 3 নম্বর ফর্মুলা। ফর্মুলা ঠিক না, এগুলো একটা ফর্মুলা থেকে কিন্তু পরপর জেনারেট করছে, এটা কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কিছু নয়। ফর্মুলা যেটা আমি ডিরাইভ করলাম সেটাই, ওই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেখান থেকেই জাস্ট এক্স এর বিভিন্ন পাওয়ার অনুযায়ী বিভিন্ন রকম ভ্যালু দিচ্ছে, আর কিছুই নয়। যেমন ধর তুই যদি এখন বলিস ডিডি এক্স অফ এক্স কিউব, তাহলে সেটা কি হবে? থ্রি পাওয়ারটা আগে যাবে আর এক্স এর পাওয়ারটা
3 থেকে 1 ঘর কমবে, তার মানে 3x স্কোয়ার হয়ে গেল। যেমন এখানে 2 - 1 হয়ে পাওয়ারটা কত হয়েছিল, 1 হয়েছিল, অর্থাৎ 2x হয়ে গেছে। তারপরে যেমন আরো উদাহরণ যদি নিই আমি সামথিং, এবার একটু অন্য টাইপের পাওয়ার নিয়ে নিচ্ছি। এবার একটু অন্য টাইপের পাওয়ার নিই। ধর আমি কোনো একটা তোর কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নিচ্ছি বা একের ডেরিভেটিভ করছি। একটাকে আমরা কি বলতে পারি, ddx অফ এক্স টু দি পাওয়ার শূন্য। তার মানে জিনিসটা কত হলো, শূন্য। কারণ এক মানে হচ্ছে শূন্য, এক্স টু দি পাওয়ার সামথিং যেটা হবে সেটা শূন্য হবে পাওয়ারটা। তাহলে শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার শূন্য মাইনাস ওয়ান। তার মানে আলটিমেটলি সেটা শূন্যই হবে, কারণ শূন্যর সঙ্গে যেহেতু গুণ অবস্থায় রয়েছে, তার মানে সেটা শূন্যই দেবে, তাই তো? তার মানে যে কোনো, শুধুমাত্র এটা নয়, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভই কিন্তু শূন্য হয়। যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কিন্তু জিরোই পাবো। যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, শূন্য পাবো। ঠিক আছে। তারপরে যেমন ধর আমরা যদি আরো কিছু অন্য টাইপের পাওয়ার নিই, এবার একটু নেগেটিভ পাওয়ারের দিকে যাচ্ছি। ধর ddx অফ 1/x, তাহলে কত হবে, ddx অফ 1/x মানে কত, ddx অফ x টু দি পাওয়ার মাইনাস ওয়ান। নিচে 1/x আছে, মানে নিচে x এর পাওয়ার ওয়ান, তাহলে উপরে নিলে কত হবে, x টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে পুরো জিনিসটা x টু দি পাওয়ার n ফর্মে পড়লো। তাহলে তার ডেরিভেটিভ কত হবে, মাইনাস ওয়ান, মানে পাওয়ারটা আগে যাবে আর পাওয়ারটা এক ঘর উপরে কমে যাবে। মাইনাস ওয়ান ছিল, আরো মাইনাস ওয়ান হলো, তেমন হয়ে গেল মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস টু। এই যে মাইনাস ওয়ান মাইনাস টু, তার মানে কত হচ্ছে, মাইনাস ওয়ান। আর এক্স টু দি পাওয়ার উপরে মাইনাস টু, মানে নিচে হচ্ছে এক্স স্কোয়ার। উপরে যদি এক্স টু দি পাওয়ার মাইনাস টু থাকে, তাহলে নিচে এক্স টু দি পাওয়ার প্লাস টু, অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। এগুলো ডাইরেক্ট দেখলেই বসিয়ে দিতে হবে একদম, যে ddx অফ 1/x ইকুয়ালস টু মাইনাস 1/x স্কোয়ার। ইনফ্যাক্ট যদি আমি অন্য একটা ফর্মুলার দিকে যাই, ধর ddx অফ 1/x স্কোয়ার যদি থাকতো তাহলে কি হতো, 1/x স্কোয়ার থাকলে কি হবে, তো সেক্ষেত্রে সেটা ddx অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে মাইনাস টু থাকবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, পাওয়ারটা এক ঘর কমলো। তার মানে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, তার মানে মাইনাস টু ডিভাইডেড বাই এক্স কিউব। তার মানে এই জায়গাটা বোঝার চেষ্টা কর, যে যখনই ফর্মটা আমাদের কাছে এরকম ভাবে থাকছে যে ddx অফ 1/x স্কোয়ার সামথিং, তখন কিন্তু তার ভ্যালুটা হচ্ছে মাইনাস, উপরে এনটা বসে যাচ্ছে আর নিচে এন এর সঙ্গে এক ঘর বেড়ে যাচ্ছে। উপরে এনটা বসে যাচ্ছে আর নিচে সেই এন এর সঙ্গে কিন্তু এক ঘর বেড়ে যাচ্ছে। যেমন এখানে এক্স স্কোয়ারের সময় উপরে টুটা বসে গেছে, নিচে কিন্তু টু এর সঙ্গে এক ঘর বেড়ে গেছে, এবং সেই সাথে একটা নেগেটিভ সাইনও কিন্তু এসছে। কিংবা এটার ক্ষেত্রেও তাই, এখানে যখন পাওয়ারটা ওয়ান ছিল, সেই ওয়ানটা কিন্তু এখানে বসে গেছে, একটা নেগেটিভ সাইন এসছে, এবং নিচে কিন্তু সেই একের সঙ্গে আর একটা পাওয়ার বেড়ে গেছে। তার মানে এরকম ফর্মে যখনই থাকবে, তখন উপরে ডাইরেক্ট ফর্মুলা পাওয়ারটা বসিয়ে দেবো, এবং নিচে পাওয়ারটা এক ঘর বাড়বে আর সঙ্গে নেগেটিভ সাইন। ঠিক আছে, তেমন উইদাউট এনি ক্যালকুলেশন আমরা দেখেই বলে দিতে পারবো এবার যে এটার ভ্যালু কত হবে। এটার ভ্যালুটা ঠিক কত হবে সেটা কিন্তু আমরা দেখে বলে দিতে পারবো, যে ddx অফ 1/x টু দি পাওয়ার 2026 কত হবে, না মাইনাস দিতে হবে, একটা নেগেটিভ সাইন থাকবে, 1/, জাতীয় ক্ষেত্রে একটা নেগেটিভ সাইন থাকবে, পাওয়ারটা বসে যাবে ডাইরেক্ট উপরে, অর্থাৎ 2026, আর নিচে এক্স এর পাওয়ারে এক ঘর কিন্তু বাড়বে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 2026 প্লাস এক, অর্থাৎ -2026 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2027। বোঝা গেল তো? এইভাবে ইজিলি আমরা জিনিসটা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি। ঠিক আছে। এবার অনেক সময় অনেক রকম জটিল পাওয়ার যুক্ত টার্মও দেওয়া থাকে,
সেগুলো আমাদের বুঝে নিয়ে কাজটা করতে হবে। যেমন ধর এরকম একটা দিল ddx of something 1 divided by cube root of x to the power 4, ঠিক আছে, 1 divided by cube root of x to the power 4। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেটা আর কিছুই না, ddx of 1 divided by cube root of x to the power 4। তার মানে কিউব রুট মানে হচ্ছে 1 বাই x to the power 4 তো রয়েছে, তার সঙ্গে আবার পাওয়ারটা 1/3। কিউব রুট মানে কি, কিউব রুট অফ a মানে হচ্ছে a to the power 1/3, তাই তো। স্কোয়ার রুট মানে নর্মালি স্কোয়ার রুট মানে সেটা যেমন a to the power 1/2, তার মানে কিউব রুট মানে এটা, অর্থাৎ n এর রুট মানে a to the power 1/n অবভিয়াসলি, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে পাওয়ারটা তাহলে ওভারঅল, ddx অফ 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার, তার মানে 4/3। তাহলে এবার যদি উপরের ফর্মুলার মতো করে অ্যাপ্লাই করি, মাইনাস বসবে যেহেতু নিচে আছে, 4/3টা যে পাওয়ারটা রয়েছে সেটা উপরে বসবে এবং নিচে সেই পাওয়ারটার সঙ্গে এক ঘর যোগ হবে, অর্থাৎ মাইনাস উপরে থাকলো 4/3, নিচে থাকলো x টু দি পাওয়ার 4/3 প্লাস 1 মানে 7/3, ঠিক আছে। তো এটাকে কেউ যদি বলে না, এরকম ভাবে লিখবো যে 4 ডিভাইডেড বাই 3 ইন্টু x টু দি পাওয়ার 7/3, চাইলে লিখতেই পারে, একই ব্যাপার। তাহলে এইভাবে আমরা চাইলে ডিফারেন্সিয়েট করতে পারি। জাস্ট ফর্মুলা কিন্তু আমি বিভিন্ন রকম ইউজ করছি না, ফর্মুলা ওই একটাই, ঠিক আছে, ওই n ইন্টু x টু দি পাওয়ার n-1, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n, বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার n, বা ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে এবার আমরা ডাইরেক্ট এটার উপর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। সেই অঙ্কগুলো দিয়ে এবার আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে যে অঙ্কটা আমরা এখানে নিয়েছি সেই অঙ্কটা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড বই এসএন দে বা তার সাথে রয়েছেন অতনু কুমার ঘোষ, তার যে বইটা সেই বইয়ের যে এমসিকিউ সেখান থেকে আমরা সলভ করব। সেটা দাগ নম্বরের সঙ্গে হয়তো তোদের সঙ্গে রিফার করতে পারে, কারণ আমার বই অনুযায়ী এটা 7 নম্বরের কোয়েশ্চেনটা রয়েছে প্রথমে, কিন্তু তোদের বই অনুযায়ী কোনটাতে রয়েছে সেটা দেখে নিবি। এবং অঙ্কটার দাগ নম্বরটা বড় কথা নয়, সেটা আমাদের অঙ্কটা করাটা হচ্ছে মেন, ঠিক আছে। এবং আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু টপিক ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ, ফর্মুলা ওয়াইজ ডিফারেন্ট করে করে, আলাদা আলাদা করে শর্টিং করে করে কোয়েশ্চেন আনসার সলভ করছি, যাতে একই কনসেপ্টের উপর কি কি কোয়েশ্চেন বইতে রয়েছে সেগুলো আমাদের এট এ টাইম সলভ হয়ে যায়। নাহলে হ্যাফাজেটলি যদি খিচুড়ির মতো করে করি যে না এখান থেকে এই কনসেপ্টের একটা অঙ্ক, ওই ফর্মুলার একটা অঙ্ক, আলটিমেটলি তোদের কোনো লাভ হবে না। তোদের হয়তো অনেকের কারোর কারোর মনে হয় যেটা আমার তো একদিনে অনেক রকম ফর্মুলার অঙ্ক একটা একটা করে করলাম, আলটিমেটলি কোনো লাভ নেই। আলটিমেটলি লাভ কিছু হবে না, বিকজ তোরা একটা করে অঙ্ক একটা কনসেপ্টের উপর করা কখনোই যথেষ্ট হতে পারে না, ঠিক আছে। কখনোই সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য বা সেই কনসেপ্টের উপর সমস্ত ধরনের প্রশ্ন পরীক্ষা অ্যাটেন্ড করে আসার জন্য কখনোই হ্যাপাজার্টলি একটা একটা করে অঙ্ক করলাম সমস্ত কনসেপ্ট থেকে আর একদিনে চ্যাপ্টার শেষ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। সেইভাবে ভালো করে র্যাঙ্ক করে আসা বা ভালো করে কোয়েশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করে আসা সঠিকভাবে সেটা সম্ভব হয় না, ঠিক আছে। তো আমাদের যখন করতে হবে খুব শর্টিং করে করে বেছে বেছে যে কনসেপ্ট ওয়াইজ অঙ্কগুলোকে সলভ করে ফেলতে হবে। তো সেই রকমই এই কনসেপ্টের উপর যে প্রবলেম গুলো আমাদের হাতে রয়েছে তার মধ্যে প্রথম এবং খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছোট্টর মধ্যে, সেটা দেখা যাক কি বলছে। যে এন এর ভ্যালু যখন 1-এর থেকে কম, এন এর ভ্যালু যখন 1-এর থেকে কম তখন এটার অস্তিত্ব কখন, মানে এক্স এর ভ্যালু কত হলে এটার অস্তিত্ব থাকতে পারে, ঠিক আছে। এন এর ভ্যালু 1-এর থেকে কম, তুই নিজে থেকেই ধরে নে, ধর এন এর ভ্যালু হচ্ছে -1, -1টা নিশ্চয়ই 1-এর থেকে কম। তাহলে দেয়ার ফোর ddx অফ x টু দি পাওয়ার n, তার মানে ddx অফ x টু দি পাওয়ার -1, তার মানে কত হলো -1 x টু দি পাওয়ার -1 n ইন্টু x টু দি পাওয়ার n-1 এর ফর্মুলা। তাহলে -1 ডিভাইডেড বাই কত, এক্স স্কোয়ার এসে যাচ্ছে,
-1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এসে যাচ্ছে, কারণ উপরে চলে আসছে হচ্ছে আমাদের কাছে। আচ্ছা, পাশে আরেকবার লিখি নাহলে তোদের সুবিধার্থে। তাহলে -1 আর x⁻², মানে নিচে গেলে এক্স স্কোয়ার। তাহলে এক্সটা নিচে চলে আসছে, ভালো করে বোঝার চেষ্টা কর, এক্সটা কিন্তু নিচে চলে আসছে যদি এন এর পাওয়ার একের থেকে কম হয়। তাহলে এক্সটা নিচে চলে আসছে মানে এক্স এর ভ্যালু যদি 0 হয়ে যায়, পুরো কোয়ান্টিটিটাই আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, which is undefined if x equals to 0। x equals to 0 হলে এই যে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, অস্তিত্ব থাকছে না। ঠিক আছে, অর্থাৎ ডেরিভেটিভ বা dx of x to the power n does not exist। ছোটখাটো তো ইংলিশের সঙ্গে কিন্তু পরিচিত থাকতে হবে, ছোটখাটো ইংলিশের সঙ্গে কিন্তু অবশ্যই পরিচিত থাকতে হবে, কারণ এরপরে তোরা হায়ার স্টাডিজে যখন যাবি 11-12 পরে, তখন কিন্তু কোনো বাংলার আর সিন নেই। অ্যান্ড নট অনলি দ্যাট, তোরা যখন কম্পিটিটিভ এক্সামে যেই মেন্স অ্যাডভান্সে বসবি, সেখানেও কিন্তু কোনো বাংলা কোয়েশ্চেন তোরা পাবি না। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রেও ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের কোয়েশ্চেনের মধ্যে একটু ডিফার করে যায়। এবং এরকম যখন ডিফার করে, তখন কিন্তু তারা ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনটাকেই প্রায়োরিটি দিয়ে অ্যান্সারটা চেক করে। ঠিক আছে, একই কোয়েশ্চেন দুটো ভার্সনই থাকে, বাংলা ইংলিশ ডাব্লিউবিজেই তে। তো সেক্ষেত্রে হয়তো বাংলার কোয়েশ্চেনে এবং ইংলিশের কোয়েশ্চেনের মধ্যে একটা ওয়ার্ডের ডিফারেন্সের জন্য তোরা বুঝতেই পারছিস, সায়েন্সের ক্ষেত্রে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রিতে সামান্য একটু ডিফার করে গেলেই তার অ্যান্সারটা হয়তো অন্য কিছু চলে আসতে পারে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ইংলিশ ভার্সনে যে কোয়েশ্চেনটা রয়েছে, সেই কোয়েশ্চেনের যা অ্যান্সার সেই অনুযায়ী কিন্তু তারা মিলিয়ে থাকে। ফলে সেই রেসপেক্টে আমাদের ইংলিশটাকে কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজটা করতে হবে। সবসময় বাংলায় পড়বো, বাংলায় থাকবো, বাংলায় বাঁচবো, সেরকম কথা অঙ্কের বা সায়েন্সের ক্ষেত্রে করলেই আমাদের কিন্তু প্রবলেম আসবেই। ঠিক আছে, তাই আমি বাংলা ইংলিশ দুটোই মিলিয়ে বলবো, সবাই দুটোর সঙ্গেই পরিচিত হয়ে যাবে আস্তে আস্তে। ddx of x to the power n does not exist কখন? when x equals to 0। তার মানে অস্তিত্ব কখন থাকবে জিজ্ঞাসা করছে, তার মানে এক্সটা নন জিরো হলে থাকবে। থাকবে না যদি এক্স ইকুয়াল টু জিরোতে যদি না থাকে, তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো হলে থাকবে। তাহলে সুতরাং ddx of x to the power n exist মানে অস্তিত্ব থাকবেই কখন? ইফ, যখন এক্সটা নট ইকুয়াল টু জিরো, কারণ এক্সটা জিরো হলে নিচে জিরো চলে আসছে। ঠিক আছে, এটা আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে তোদের বোঝালাম, যাতে করে তোরা বুঝতে পারিস এর একটা পার্টিকুলার ভ্যালু চুজ করে বোঝালাম। এটা কিন্তু আমরা অবভিয়াসলি এক্স এর ডাইরেক্ট এন ভ্যালু দিয়েই করতে পারি, মানে এন ভ্যালুটাকে নিয়েই কাজটা করতে পারি, অর্থাৎ ddx of x to the power n মানে হচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। ঠিক আছে, এখন সিন্স যেহেতু এনটা বলে দিচ্ছে একের থেকে ছোট, তার মানে -1 করে নিলে সেটা জিরোর থেকে ছোট, তাহলে সেটা জিরোর থেকে ছোট হয়ে যাচ্ছে। আর জিরোর থেকে ছোট যখন হয়ে যাচ্ছে পাওয়ারটা, তার মানে পাওয়ারটা জিরোর থেকে ছোট মানে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে মাইনাস যদি করি, তবে সেটা -1, n-1 করলে তবে সেটা জিরোর থেকে বড় হবে। n-1 যখন জিরোর থেকে ছোট, তার নেগেটিভটা নিশ্চয়ই জিরোর থেকে বড়। যেমন -2 জিরোর থেকে ছোট, তাহলে -2 এর যে নেগেটিভ অর্থাৎ 2, সেটা নিশ্চয়ই জিরোর থেকে বড়, তাই তো? তার মানে এই পাওয়ারটা জিরোর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং ddx of x to the power n equals to n into x to the power n-1 যে হয়েছে, সেটাকে আমরা লিখতেই পারি n ডিভাইডেড বাই x to the power এটা। এবং এক্ষেত্রে x এর পাওয়ারটা
এক্স এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে কিন্তু হবে না, কারণ এক্সটা নিচে রয়েছে। n-1টা পজিটিভ, আবার এক্সটা রয়েছে নিচেই। তার মানে এক্স এর ভ্যালু 0 হলে কিন্তু এর অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 0 হলে ddx অফ এক্স টু দি পাওয়ার n এর অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, সুতরাং অস্তিত্ব কখন থাকবে? যদি এক্সটা 0 না হয়। তার মানে সঠিক অপশন হচ্ছে অপশন ডি। সঠিক অপশনটা কত? অপশন ডি। তো আমি দুটো ভাবেই দেখালাম, একটা হচ্ছে এন এর পার্টিকুলার ভ্যালু ধরে এবং একটা জেনারেল ভ্যালু ধরে। প্রথমে জেনারেল ভ্যালু ধরে দেখালে তোদের হয়তো অসুবিধা হতো, পার্টিকুলার ভ্যালু ধরে যেহেতু প্রথমে করে দিয়েছি, ফলে সেক্ষেত্রে তোদের একটু বুঝতে সুবিধা হয়েছে যে এন এর ভ্যালু যদি -1 হয় তাহলে হ্যাঁ সত্যি এক্সট্রা নিচে আসছে একটা পজিটিভ পাওয়ার নিয়ে, এবং সেক্ষেত্রে এক্স এর ভ্যালু 0 হলে নিচে 0 চলে আসছে, আর নিচে 0 তো হতে পারে না, নিচে 0 হলে সেটা আনডিফাইন্ড বা অসংজ্ঞাত বা অস্তিত্ব থাকবে না তার। তার মানে এক্স এর ভ্যালু 0 হলে তার অস্তিত্ব থাকছে না, তাহলে অস্তিত্ব থাকবে কখন? যখন এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু 0। ঠিক আছে, বেশ ট্রিকি একটা সুন্দর ছোট্টর মধ্যে একটা কোয়েশ্চেন দিয়েছে, তোরা যে যেভাবে ভাববি সেটা করতে পারিস। ঠিক আছে, আচ্ছা চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। এইবার আমরা ডাইরেক্ট ফর্মুলা বেসড যে কোয়েশ্চেন গুলো সেগুলো, যে আমাদের প্রথম কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছি সেটা অলরেডি আমার বলে দেওয়া হয়ে গেছে। অলরেডি আমার বলা হয়ে গেছে তার ভ্যালু কত হবে, সেটা আমি করেই দেখিয়েছি যে 1/x এর ডেরিভেটিভ করতে বলেছে। 1/x এর ডেরিভেটিভ কত হয়? উদাহরণগুলোর মধ্যে করে দিয়েছি, -1/x² হবে অবভিয়াসলি, -1/x²। ঠিক আছে, কি করে হবে? না ddx অফ dydx মানে কি? y যদি তোর কাছে 1/x হয়, তার মানে dydx মানেটা কি? ddx অফ 1/x, তার মানে কত? ddx অফ x⁻⁻1, তার মানে কত? পাওয়ারটা আগে যাবে এবং পাওয়ারটা এক ঘর কমবে, তার মানে -1 x⁻²। বারবার করে একই জিনিস করছি যাতে তোদের একদম মাথায় গেঁথে যায়, চাইলেও তোরা মাথা থেকে সরাতে না পারিস, ভুলতে না পারিস, তার জন্য এগুলো বারবার করে কিন্তু আমরা করছি। আর এক্স এর পাওয়ারটা উপরে নেগেটিভ, তার মানে সেটা চলে যাবে নিচে পজিটিভ পাওয়ার হয়ে। ঠিক আছে, তার মানে হয়ে গেল কত? -1/x²। কত? -1/x², অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেছে?
আর তাছাড়া এত কিছু তো করার প্রয়োজনই পড়ে না, কারণ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখ এখান থেকে আমরা যেহেতু পেয়ে যাচ্ছি ডিডিএক্স অফ, অর্থাৎ ডিডিএক্স অফ 1/x মানে কত, সেটা পাওয়ারে 1 রয়েছে। তাহলে ফর্মুলাটা কি, 1টা উপরে বসবে, যখন 1/x জাতীয় থাকবে তখন একটা নেগেটিভ সাইন আসবে, এবং এক্স এর পাওয়ারে যেটা রয়েছে সেটা উপরে থাকবে, এবং এক্স এর পাওয়ার নিচে এক ঘর বাড়বে, অর্থাৎ হয়ে গেল -1/x²। শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা করেই ফেলতে পারলাম। ঠিক আছে, চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে বলেছে x⁻², কারণ √x দিয়েছে, এখানে কত দিয়েছে, √x। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ √x, রুট মানে আমি একটু আগেই বলেছি সেটা হচ্ছে x⁻½ হবে, রুট মানে হচ্ছে হাফ পাওয়ারটা, তার মানে পাওয়ারটা আগে গেল আর এক্স এর পাওয়ারটা এক ঘর কমলো, তার মানে কত হলো। আচ্ছা, তাহলে এই ½ - 1 মানে কত, উপরে প্রথমেরটা তো হাফ বসলো, আর x⁻½ - 1 মানে হচ্ছে আমাদের কাছে -½ তাই তো, 1 থেকে হাফ বিয়োগ করলে হচ্ছে +½ তাহলে হাফ থেকে 1 বিয়োগ করলে -½ তাহলে দিস ইকুয়ালস টু 1/2। আর x⁻⁻½ মানে আমরা বলতেই পারি x⁻1/2 ডিভাইডেড, নিচে যদি নিই, উপরে যদি -½ থাকে নিচে, তাহলে পাওয়ারটা কত হবে, 1/2। আর 1/2 পাওয়ার মানে আমি আগেও বলেছি x⁻½ মানে হচ্ছে √x, তাই তো, কারণ 1/2 ইন্টু 1/√x, তাহলে হয়ে গেল টোটালটা 1/2√x। আচ্ছা, কিন্তু আমাদের এইটুকুনি চাইনি, আমাদের চেয়েছে হচ্ছে x=2 বিন্দুতে তার ভ্যালু কত হবে, x=2 বিন্দুতে তার ভ্যালুটা কত হবে। তাহলে সুতরাং ddx অফ √x at x=2, যখন কোনো পার্টিকুলার পয়েন্টে বা পার্টিকুলার বিন্দুতে আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা চাইবে, তখন যে ডিফারেন্সিয়েশনটা জেনারেলাইজ ভাবে বেরিয়েছে সেখানে জাস্ট আমাদের কি করতে হবে না, এক্স এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, যে ভ্যালুটা চাইছে, মানে এই দুই ভ্যালুটা আমাদের এক্স এর জায়গায় বসিয়ে দিতে হবে। তাহলে বসালে কত হচ্ছে, 1/2√2, টুটা তো ছিলই, টুটা তো কনস্ট্যান্ট, আর √x ছিল, তো এক্স এর জায়গায় 2 বসালে হচ্ছে √2। ঠিক আছে, 1/2√2। সঠিক অপশন কোনটা হলো, সঠিক অপশন হচ্ছে আমাদের কাছে অপশন সি। অপশন সি ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, তো খুব ইজি একটা অঙ্ক। চলে আসি হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু এই অঙ্কগুলো যথেষ্ট উপযোগী, কারণ এই ধরনের অঙ্কগুলোই ক্ষেত্রে আমাদেরকে বেসিক কনসেপ্টটা, বেসিক ফর্মুলাটা যেটা রয়েছে সেটা কিন্তু মাথায় গেঁথে যাবে এই ধরনের অঙ্কগুলো করলে। ঠিক আছে, তারপর আমরা তার ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন গুলো করতে পারবো। যেমন তারপরে যেটা দিয়েছে ডিডিএক্স অফ x⁻2/3, কিন্তু সেটা দিয়েছে 1/27 পয়েন্টের ভ্যালু কত হবে। তো কি হবে, পাওয়ারটা আগে চলে আসবে আর পাওয়ারটা এক ঘর কমে যাবে, তার মানে কত হলো, 2/3। এবার 2/3 - 1 মানে সবাই জানে যে -1/3 কি করে আসছে, সেটাও যোগ করে নিতে পারবি তোরা। তার মানে হয়ে গেল 2/3, x⁻, কত, 2 - 3 মানে হচ্ছে -1, তাহলে -1/3। ওকে, তাহলে দেয়ারফোর x=1/27 পয়েন্টে তার ভ্যালু কত হবে জিজ্ঞাসা করছে, x=1/27 পয়েন্টে তার ভ্যালু কত হবে। এটাকে কেউ যদি এখন বলে যে 2/√3, এটাকে এরকমও লিখতে পারিস তোরা, 1/3 যেহেতু মাইনাসে উপরে রয়েছে তাহলে প্লাস পাওয়ার হবে নিচে, এবং এটা মানেই হচ্ছে নাথিং বাট কিউব রুট অফ এক্স, তাই তো। 1/2 পাওয়ার মানে যদি স্কোয়ার রুট অফ এক্স হয়, তাহলে 1/3 পাওয়ার মানে কিউব রুট অফ এক্স। তাহলে এবার আমাদের কি বার করতে বলছে, 1/27 পয়েন্টে এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বার করতে বলছে। ঠিক আছে, ডিটিএক্স অফ x⁻2/3 বার করতে বলছে, কিন্তু পয়েন্টটা দিয়েছে x=1/27, ভুল করে আবার শুধু 27 বসাস না, পয়েন্টটা হচ্ছে 1/27। তার মানে সেটা কত, 2/3, 1/কিউব রুট অফ 1/27। এই যে এক্স এর জায়গায় আমরা 1/27 বসালাম, তাহলে 2/3, এবার 1 এর কিউব রুট কত, 1 এর কিউব রুট 1, আর 27 এর কিউব রুট কত, 3, কারণ 27 মানে হচ্ছে আমাদের কাছে 3 এর কিউব, তাহলে তার কিউব রুট করলে কত হবে, 3 পাবো। 3 এর কিউব করলে যদি 27 পাই, তাহলে 27 এর কিউব রুট করলে 3 পাবো সহজভাবে। তাহলে 2/3 ইন্টু 3, কারণ এই যে 3টা সেটা নিচের আবার নিচে রয়েছে,
তার মানে আলটিমেটলি সেটা কিন্তু উপরে চলে গেল। এই যে নিচের তিনটা, তার মানে কোথায় চলে গেল? উপরে চলে গেল। তার মানে হয়ে গেল 2/3 ইন্টু 3, এবং 3 কেটে গিয়ে সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের কাছে 2। সঠিক যে অপশনটা হলো সেটা হচ্ছে অপশন সি, যার ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো কিন্তু এবার নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট একটা ইকুয়েশনের মতো দিয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটাকে বলা হয়, যেখানে ডেরিভেটিভ রিলেটেড ইকুয়েশন, সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেটা আমরা ক্লাস 12-এ গিয়ে সুন্দর করে পড়বো, কিংবা ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার, যেটা অ্যাকচুয়ালি ফোর্থ সেমিস্টার, সেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পোর্শনটা আমরা করবো, যেখানে ডেরিভেটিভ রিলেটেড ইকুয়েশন পাবো। সেটা ফার্স্ট অর্ডার হতে পারে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হতে পারে। যেমন এটা ডিওয়াই ডিএক্স রয়েছে, মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কিন্তু একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করবে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ প্রথম ক্রম অবকল সমীকরণ। এবং এই ধরনের সমীকরণ আরো একটা সুন্দর নাম রয়েছে, যেটাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা রৈখিক অবকলন সমীকরণ। ঠিক আছে, তো যাই হোক, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা অঙ্কটা করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কনসেপ্ট আমরা ডিটেলসে পড়বই একদম লাস্ট সেমিস্টারে গিয়ে, 12-এ। কিন্তু এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5 এর থেকে আমাদের এই এক্সপ্রেশনের ভ্যালুটা কত বেরোবে সেটা দেখতে হবে। তাহলে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করি। তাহলে y এর ডিফারেন্স, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত আসছে? এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে 4। এবার বোথ সাইডে যদি আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 5 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, তার মানে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 5 এক্স টু দি পাওয়ার 5, তাই তো? তাহলে সেখান থেকে আমরা যদি করি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এবার এক্স টু দি পাওয়ার 5 মানে কত দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটাকেই ওয়াই দিয়ে দিয়েছে, তাহলে সেই ওয়াইটা বসিয়ে দিই। যেহেতু কোয়েশ্চেন অনুযায়ী ওয়াই মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এবার যদি সব একদিকে নিয়ে আসি, তাহলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 5y ইকুয়ালস, তাহলে ওদিকে কত পড়ে থাকছে? শূন্য পড়ে থাকছে। তার মানে এই যে ভ্যালুটা, সেটা কত হবে? শূন্য হবে। সেটার ভ্যালুটা কত হবে? শূন্য। অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেছে? তার মানে জাস্ট সেম ডিফারেন্সিয়েশনই করলাম, শুধুমাত্র একটু ওয়াইটাকে আবার ইনপুট করতে হলো এখানে। ঠিক আছে, ব্যাস এবার চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কাছে এরকম টাইপেরই একটা প্রবলেম, ঠিক এরকম টাইপেরই একটা প্রবলেম। তাহলে শুরু করা যাক। y ইকুয়ালস টু দিয়েছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে সেখান থেকে ডিওয়াই ডিএক্সটা আমরা কত পাবো? 4x কিউব। পাওয়ারটা আগে যাবে আর পাওয়ারটা এক ঘর কমবে। তাহলে সেখানে যদি আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ এক্স দিয়ে মাল্টিপ্লাই করা আছে, কি করে বুঝবো যে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো? দেখ এখানে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে এক্স একটা মাল্টিপ্লাইড অবস্থায় রয়েছে, তাহলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 4x টু দি পাওয়ার 4। ওকে, এবার এই যে এক্স টু দি পাওয়ার 4, সেটাই তো আমাদের কাছে ওয়াই, সেটাই তো আমাদের কাছে ওয়াই। এই যে এক্স টু দি পাওয়ার 4, সেটা আমাদের কাছে কি দিয়ে দিয়েছে? ওয়াই দিয়ে দিয়েছে। অর্থাৎ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 4y, ইকুয়ালস টু 4y। তাহলে এটাকে যদি আমি এখন এই ইকুয়েশনটার সঙ্গে কম্পেয়ার করি, এই যে ইকুয়েশনটা রয়েছে সেটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা কম্পারিজনটা করে কি পাবো এখান থেকে? তো
এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটাই হচ্ছে আমাদের কাছে আবার এখানে তোর কম্পেয়ারিং, একবার লিখে দিচ্ছি কম্পেয়ারিং, এটাকে 1 নম্বর নাম দে, 1 উইথ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, যেটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, ইকুয়ালস টু কে ওয়াই। এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করছি বা তুলনা করছি। কম্পেয়ার মানে সবাই জানি সেটা হচ্ছে তুলনা। 1 নম্বর সমীকরণকে এর সঙ্গে তুলনা করে পাই। কি পাওয়া যাচ্ছে সেটা করলে আমরা পেয়েছি, তাই এখানে 4 রয়েছে, এখানে কে রয়েছে, তার মানে কেটাই হচ্ছে 4। তুলনা করলে পেয়ে যাচ্ছি হচ্ছে কে ইকুয়ালস টু 4। আমার সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট। কারেক্ট অপশন ইজ অপশন ডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শূন্যস্থান পূরণ দিয়েছিল, কে এর মান হচ্ছে 4 হলে এটা স্যাটিসফাইড হচ্ছে। ঠিক আছে, তার মানে ইন জেনারেল এইটুকুনি আমরা বুঝতেই পারছি, যদি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন জাতীয় কোনো সংখ্যা থাকে, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন জাতীয় কোনো সংখ্যা থাকে, অবভিয়াসলি এনটা পজিটিভ কোন একটা নাম্বার, এনটা পজিটিভ কিছু একটা নাম্বার, তাহলে সেক্ষেত্রে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স করলে অবশ্যই আমরা এন ওয়াই পাবো। এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স করলে কি পাওয়া যাবে? এন ওয়াই। ওকে, আচ্ছা চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা কিন্তু একটা অ্যাসারশন রিজনিং জাতীয় কোয়েশ্চেন, অর্থাৎ কারণ এবং ফলাফল জাতীয় কোয়েশ্চেন, যেখানে দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, একটা স্টেটমেন্ট অপরটার কারণ হতে পারে, কিংবা দুটো ভুল স্টেটমেন্টও হতে পারে, কিংবা দুটো পরস্পর বিরোধী স্টেটমেন্টও হতে পারে, কিংবা দুটো সঠিক স্টেটমেন্ট কিন্তু কেউ কারণ কারণ নয় সেটাও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ দুটো মধ্যে কোনো কানেকশন নেই এমন স্টেটমেন্টও থাকতে পারে, সেটা বিচার করতে হবে আমাদের। তার মধ্যে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে বিবৃতি ওয়ানটা যেটা দিয়েছে, বা এই স্টেটমেন্টটা যেটা দিয়েছে, সেটা বলেছে হচ্ছে ডিডিএক্স অফ 2 ডিভাইডেড বাই, এরকম টাইপের একটা উদাহরণ আমরা তখন দিচ্ছিলাম, ভিতরে এক্স স্কোয়ার, তার মানে কত? পাওয়ারটাকে আগে সুন্দর করে ক্যালকুলেট করতে হবে, না হলে কিন্তু ডিফারেন্সিয়েশনে ভুল হয়ে যাবে। এখানে এক্স স্কোয়ার রয়েছে, একটা কিউব রয়েছে, মানে এক্স স্কোয়ারের কিউব রুট, তার মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3, তার মানে কত? ডিডিএক্স অফ 2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3, কারণ 2টা এখানে স্কোয়ার রয়েছে মানে 2টা কিন্তু উপরে যাবে, তার নিচে এই 3টা 1/3 রয়েছে মানে 3টা নিচে থাকবে। ঠিক আছে, এইবার এখানে একটা কথা বলা দরকার খুব, সেটা হচ্ছে এই যে ভিতরে যদি কোনো এক্সট্রা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা অনায়াসে বাইরে চলে আসতে পারে, সেই কনস্ট্যান্টটা কিন্তু বাইরে চলে আসতে পারে, অর্থাৎ 2 × DDX অফ, এটা আমরা লিখতেই পারি, ভিতরে কোনো কনস্ট্যান্ট থাকলে সেটা ডেরিভেটিভের বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে 2 × এবার ভাব 1/x টু দি পাওয়ার সামথিং, তার মানে সেটা মাইনাস হবে একটা, এটা ডেরিভেটিভটা কি হবে? একটা মাইনাস হবে, যে পাওয়ারটা রয়েছে সেটা উপরে বসবে এবং তারই এক ঘর বেশি পাওয়ার নিচে থাকবে। এটাই আমি ফর্মুলার মতো করে করে দিয়েছিলাম। তার মানে 2 × মাইনাসটা তো রয়েছে, মাইনাসটা নাহলে বাইরে করে দেয়, একদম একদম বাইরে দিয়ে দে মাইনাসটাকে। আর এখানে কত রয়েছে? 2/3, সেই সাথে তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে? 2 + 3/3, তার মানে 5/3 হচ্ছে, এবং নিচে সেটা 5/3, তার মানে এখানে 2 to 4 হচ্ছে, তাহলে -4/3। আর নিচে যেহেতু এক্স টু দি পাওয়ার 5/3, তাহলে পাশে গেলে এক্স টু দি পাওয়ার -5/3 হবে, -5/3 হবে, তার মানে এই যে স্টেটমেন্টটা দিয়েছে এটার ডেরিভেটিভ এটা একদম সঠিক স্টেটমেন্ট দিয়েছে, এটা ট্রু স্টেটমেন্ট দিয়েছে, এখানে কোনো ভুল নেই। এবং এই স্টেটমেন্টটা প্রমাণ করতে গিয়ে কিন্তু আমরা অবশ্যই করলাম যে ডিডিএক্স অফ সি ইন্টু এফ এক্স করলাম, ডিডিএক্স অফ সি ইন্টু এফ এক্স এবং এফ এর ডেরিভেটিভ করে দিলাম, তাই তো? তেমন এটাও সঠিক স্টেটমেন্ট একদম। সি কনস্ট্যান্ট ভিতরে থাকলে সেটা বাইরে চলে আসে, ঠিক আছে, কনস্ট্যান্ট যদি ভিতরে থাকে তাহলে তাহলে সেটা বাইরে চলে আসে।
এবং আটটাকে অ্যাপ্লাই করে এটা করেছি হিসাব মতো, তাই অবশ্যই আটটা সঠিক রিজন, এর করেসপন্ডিং সঠিক একটা রিজন। অর্থাৎ বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ও সঠিক, 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, তার মানে অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ কারেক্ট হিয়ার। কারণ দুটোই সত্যি এবং আটটা কিন্তু অ্যাপ্লাই করেছি এটা প্রমাণ করছে, তার মানে আটটাই কিন্তু এর কারণ। ঠিক আছে, এই যে স্টেপটাতে আমি আটটাকেই অ্যাপ্লাই করেছি। সিটাকে যখন বাইরে দিলাম তখন কি করলাম, ডিডিএক্স অফ সি এফ এক্স, তার মানে হচ্ছে সিটা বাইরে যাবে এবং ডিডিএক্স অফ এফ এক্স হবে, অর্থাৎ সি ডিডিএক্স অফ এফ এক্স মানে হচ্ছে এফ ড্যাশ এক্স, এবং এই স্টেটমেন্টটাই হচ্ছে আমাদের কাছে আর। বোঝা গেছে? তাহলে এ এবং আর পরস্পর রিলেটেড, আরটা এর সঠিক কারণ এবং দুজনেই সত্যি। বোঝা গেছে? ব্যাস, চলে আসে এবার নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে ডিফারেন্সিয়েশনটা দিয়েছে সেটা একটা মডিউলাস রিলেটেড ডিফারেন্সিয়েশন। কনসেপ্টটা এটার মতো, কিন্তু ডিফারেন্সিয়েশনটা মডিউলাস রিলেটেড। অর্থাৎ এফ এক্স ইকুয়ালস টু দিয়েছে, ফাংশনটাকে বুঝতে হবে আমাদের ভালো করে, এক্স ইন্টু মড এক্স। সাধারণত মড এক্স এর যে ডেফিনিশন সেটা কি, মড এক্স এর ডেফিনিশন হচ্ছে এক্স হবে আর মাইনাস এক্স হবে। মাইনাস এক্স তখন হবে যখন এক্সটা লেস ইকুয়ালস টু জিরো, আর এক্সটা যখন গ্রেটার দেন জিরো তখন হচ্ছে প্লাস এক্স। পজিটিভ হলে পজিটিভ এক্স, নেগেটিভ হলে নেগেটিভ এক্স, আর শূন্য হলে তুই শূন্যটা এটার সঙ্গে রাখতে পারিস, সেটার সঙ্গে রাখতে পারিস, দুই ক্ষেত্রেই একই ব্যাপার হবে। তো এখানে যদি আমরা তাহলে এক্সটাকে ব্রেক করি, তাহলে এক্স ইন্টু মড এক্সটা হবে মাইনাস এক্স, আর এক্স ইন্টু প্লাস এক্স হবে। মাইনাস এক্স তখন হবে যখন এক্সটা নেগেটিভ, আর প্লাস এক্স তখন হবে যখন এক্সটা পজিটিভ। এই যে এক্সটা, সেই এক্সটা কিন্তু সেম থাকবে, সেই এক্সটার কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে তো মডুলাসের চেঞ্জ হয়। মডুলাসের ভ্যালুটা ব্রেক করা যায় জিরোর বাদিকে এবং ডান দিকে, জিরোর নেগেটিভ পোর্শনে, মানে ওখানে নেগেটিভ দিকে এবং পজিটিভ দিকে। ঠিক আছে, আমরা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ফাংশনটা, এটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার। যখন এক্সটা নেগেটিভ অথবা শূন্য তখন মাইনাস এক্স স্কোয়ার, আর যখন পজিটিভ তখন হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে ফাংশনটার ডেফিনেশন। এটা যেটা পেলাম সেটা হচ্ছে ফাংশনটার ডেফিনেশন। এবার তার ডেরিভেটিভ করতে হবে, এবার সেটার ডেরিভেটিভ আমাদের করে দিতে হবে। তো ডিফারেন্সিয়েশনটা করা যাক। তাহলে দেয়ার ফোর, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, মাইনাস এক্স স্কোয়ার থেকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে মাইনাস টু এক্স, আর প্লাস এক্স স্কোয়ার থেকে পেয়ে যাচ্ছি প্লাস টু এক্স। এক্স স্কোয়ার মানে কত, টু, আর সঙ্গে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে টু মাইনাস ওয়ান মানে ওয়ান, তার মানে এক্স লেস ইকুয়াল টু জিরো, লেস দ্যান জিরো তো হচ্ছে মাইনাস টু এক্স, আর গ্রেটার দ্যান জিরোতে প্লাস টু এক্স, গ্রেটার দ্যান জিরোতে হচ্ছে প্লাস টু এক্স। এবং এটা জিরো পয়েন্টেও ডিফারেন্সিয়েবল অবভিয়াসলি। জিরো পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা সেটা আমরা চেক করবো কি করে, সেটা সহজে কি করে চেক করবো এবার আমি বলে দিচ্ছি। আমি একবারে করেই দিই তারপর বলছি। জিরোতে কেন ডিফারেন্সিয়েবল, মানে জিরোতেও তার ভ্যালুটা কেন এভাবে মিলে যাচ্ছে, কারণ এফ ড্যাশ এক্স, তুই একবার আর এফ ড্যাশ বার কর, মানে জিরোর ডান দিকে বের কর, আর জিরোর বাঁ দিকে ডেরিভেটিভ বের কর। জিরোর বাঁ দিকে এবং জিরোর ডান দিকে ডেরিভেটিভ বের করতে হবে। তো জিরোর বাঁ দিক মানে হচ্ছে নেগেটিভ দিক, জিরোর বাঁ দিক মানে হচ্ছে নেগেটিভ দিক, আর জিরোর ডান দিক মানে হচ্ছে পজিটিভ দিক। তাহলে বাঁ দিকে কত হচ্ছে, যখন এক্সটা জিরোর থেকে ছোট তখন, তখন কত মাইনাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ কত মাইনাস টু এক্স, এবং সেখানে তুই যদি এক্স এর জায়গায় জিরো বসাস তাহলে কত পাচ্ছিস মাইনাস টু ইন্টু জিরো, তার মানে জিরোই এসে যাবে। আবার তুই যখন পজিটিভ সাইডে নিচ্ছিস অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার, তখন তার ডেরিভেটিভ কত প্লাস টু এক্স, এবং সেখানেও তুই যদি এক্স এর জায়গায় জিরোটা বসাস, এই যে জিরোটা সেটা বসিয়ে দিস, তাহলে কত হচ্ছে টু ইন্টু শূন্য, তার মানে আবারও শূন্য, এবং এই দুটো জিনিস ভ্যালু ইকুয়াল বেরোচ্ছে, এই দুটো ভ্যালু ইকুয়াল বেরিয়ে যাচ্ছে। আর ইকুয়াল যদি বেরিয়ে যায় তার মানে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এফ ড্যাশ জিরোটা এক্সিস্ট করছে, এবং তার ভ্যালু শূন্যই হচ্ছে, এক্সিস্ট তো করছে করছেই, এবং তার ভ্যালু কিন্তু শূন্য হচ্ছে।
তো সহজভাবে আমরা সেই শূন্যটাকে এর সঙ্গেও রাখতে পারি, কারণ এখানেও এক্স এর জায়গায় শূন্য বসালে শূন্য দেবে, আর এখানেও এক্স এর জায়গায় শূন্য বসালে শূন্য দেবে। তো এক্স এর জিরো ভ্যালুটা আমি উপরের সঙ্গেও রাখতে পারি, নিচের সঙ্গেও রাখতে পারি, অথবা কেউ যদি বলে যে না এক্স এর জিরো ভ্যালুটা আলাদা করবো, সেটাও করতে পারিস। যেমন এটাকেও আলাদা করাই যায়, এটাকে কেউ যদি বলে মাইনাস এক্স স্কোয়ার লিখবে, এটাকে প্লাস এক্স জিরো লিখবে, তারপর এক্স স্কোয়ার লিখবে, এক্স লেস দেন হচ্ছে জিরোতে মাইনাস এক্স স্কোয়ার, এক্স যখন ইকুয়ালস টু জিরো তখন জিরো, আর জিরো থেকে যখন বড় তখন হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। কেউ যদি ভাবে জিরোর কেসটা আলাদা করবে তাহলে করতে পারে, যেমন এই ক্ষেত্রেও করা যায়, এখানেও করা যেতে পারে। সেরকম এখানেও না করতে কিছু নেই। ঠিক আছে, কিন্তু জিরোর কেসটা আলাদা করে ভাবা হয় না, নর্মালি করে দিলেই হয়েছে। তো এই যে ফাংশনটা আমরা আলটিমেটলি পেলাম সেটা কিন্তু ইজ নাথিং বাট মডিউলাস অফ টু এক্স ফাংশন, মডিউলাস অফ টু এক্স ফাংশন। কারণ মডিউলাস অফ এক্স যদি মাইনাস এক্স জিরো এক্স হয়, তাহলে মাইনাস টু এক্স জিরো প্লাস টু এক্স সেটা কি হবে, এটা মডিউলাস অফ টু এক্স হবে। এবং টুটা যেহেতু কনস্ট্যান্ট সেটা বাইরে যাবে পজিটিভলি, মানে টু মড এক্স কে ইন্ডিকেট করছে, টু মড এক্স কে ইন্ডিকেট করছে। এটা কিন্তু একটু অন্য ধাঁচের অঙ্ক, এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম তার বাইরের একটু কনসেপ্টের অঙ্ক, মডিউলাস রিলেটেড প্রবলেম এটা একটা। ঠিক আছে, ব্যাস এখানে হয়ে যাচ্ছে টু মড এক্স। ওকে, ব্যাস চলে আসবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, এই যে গ্রাফটা রয়েছে, এই ফাংশনটা, ফাংশন প্রত্যেক ফাংশনের তো গ্রাফ হয়। তো সেই গ্রাফটা আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো, সেই গ্রাফটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো, গ্রাফটা খুব সুন্দর এটা দেখ। এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস। ফাংশনটাকে বোঝ কি দিয়েছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ার মানে কোন দিকটা, মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ মানে আমরা পেয়ে যাবো হচ্ছে তোর ওয়াই কোস এক্স স্কোয়ার যদি নিই, ওয়াই কোস এক্স স্কোয়ার মানে হচ্ছে এই দিকটা, এরকম গ্রাফটা, এটা হচ্ছে ওয়াই কোস এক্স স্কোয়ারের গ্রাফ। আর মাইনাস এক্স স্কোয়ার মানে তার নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাবে। ওকে, এবং নিচের দিকে যে যাচ্ছে, এবার এই দিকটা এখানে নেই, কারণ এই দিকটা ডাইরেক্ট নিচে চলে এসছে, কারণ মাইনাস এক্স স্কোয়ার এক্স লেস দেন জিরোতে, আর এক্স গ্রেটার দেন জিরোতে প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এরকম টাইপের একটা গ্রাফ হবে, এরকম টাইপের একটা গ্রাফ আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, এবং জিরো পয়েন্টে দেখছিস কোনো শার্প এজ নেই, জিরো পয়েন্টে কিন্তু কোনো তীক্ষ্ণ তোর এজ বা কর্নার পয়েন্ট নেই, যার জন্য জিরো পয়েন্টেও সে কিন্তু ডিফারেন্সিয়েবল, জিরো পয়েন্টেও কিন্তু সহজে সে ডিফারেন্সিয়েট করে দিতে পারবে, জিরো পয়েন্টেও কিন্তু আমরা একটা ট্যানজেন্ট ড্র করতে পারবো। ঠিক আছে, এই জিরো পয়েন্টেও সে ডিফারেন্সিয়েবল, বোঝা গেছে। তো এইভাবে হচ্ছে ওভারঅল কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মড এক্স কে ইন্ডিকেট করছে, মানে এক্স মড এক্স কে ইন্ডিকেট করছে, ওয়াই ইকুয়ালস টু এক্স মড এক্স এর গ্রাফ এটা। ব্যাস এবার আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট আমাদের দিয়েছে একটা সত্য মিথ্যা জাতীয় কোয়েশ্চেন, দুটো বিবৃতি দেওয়া আছে এবং সেই দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক কোনটা মিথ্যা সেটা বার করতে বলছে, কিন্তু দুটোই সঠিক হতে পারে দুটোই মিথ্যা হতে পারে। যার মধ্যে প্রথমটা দিয়েছে, প্রথম স্টেটমেন্টটা দিয়েছে এফ এক্স যদি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ হয়, এফ এক্স যদি হয় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, তাহলে এফ ড্যাশ ওয়ান সমান ওয়ান বাই টেন হওয়ার জন্য এর মান মাইনাস টেন হবে, এর মান বলছে মাইনাস টেন হবে। ঠিক আছে, তো এফ এক্স এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, তাহলে দেওয়ার ফোর এফ ড্যাশ এক্স কত হবে, এরকম হবে। তাহলে এখন এফ ড্যাশ এক্স এর ভ্যালু এফ ড্যাশ ওয়ানটা তাহলে কত হচ্ছে, এক্স এর জায়গায় ওয়ান বসবে,
তার মানে কত 1/a ইন্টু, এবার 1-এর পরে তুই যাই দিবি সেটা তো 1-ই হবে, তার মানে আলটিমেটলি তার ভ্যালু দাঁড়াবে গেল হচ্ছে 1/a। এখন প্রশ্ন অনুযায়ী কি বলেছে যে f-1 1/10, f-1 হচ্ছে 1/10, তার মানে সেখান থেকে f-1 মানে কত পেয়েছি 1/a পেয়েছি, তাহলে 1/a মানে 1/10, তাহলে এর মানটা কত দাঁড়াচ্ছে 10 হচ্ছে, কিন্তু এখানে তো বলছে -10 হবে, তার মানে সঠিক দেয়নি। এখানে কি দিয়েছে, এখানে বলছে -10 হয়ে যাবে, তার মানে এই স্টেটমেন্টটা কিন্তু একদম মিথ্যা স্টেটমেন্ট। তাহলে প্রথম স্টেটমেন্টটা মিথ্যা। পরের স্টেটমেন্টটা কি, পরের স্টেটমেন্টটা কি সঠিক? পরের স্টেটমেন্টটা আমরা এক্ষুনি করলাম, আমরা এক্ষুনি তার সলভটা করলাম। কি করেছি না, f'(x) টা কত বেরিয়েছিল, f(x) যদি x mod x হয়, তার ক্ষেত্রে f'(x) টা কত বেরিয়েছিল, সেটা বেরিয়েছিল হচ্ছে আমরা ওভারঅল করে 2 mod x পেয়েছিলাম, 2 mod x পেয়েছিলাম এটা ডিফারেন্সিয়েট করে। তাহলে f'-1 টা কত হবে, তাহলে সেটা হয়ে যাবে 2 mod of -1, তার মানে 2 ইন্টু -1 এর mod 1ই হয়, তার মানে 2 হবে, তার মানে কত হচ্ছে 2। তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা তো 2 দিয়েছে, তার মানে এটা সত্য, উপরেরটা মিথ্যা পরেরটা সত্য, মিথ্যা সত্য, তার মানে বিবৃতি 1 মিথ্যা বিবৃতি 2 সত্য, তো এটাই সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এই হচ্ছে ছিল আমাদের অঙ্কটা। ওকে, চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ডেফিনিশন রিলেটেড বা ফার্স্ট প্রিন্সিপাল বা প্রথম যে নিয়ম সেই রিলেটেড কোয়েশ্চেন। কি বলেছে সেখানটাতে, বলেছে y ইকুয়ালস টু fx অপেক্ষকের x এর সাপেক্ষে অবকল সহগ, y ইকুয়ালস টু fx অপেক্ষকের x এর সাপেক্ষে অবকল সহগ, সেটা হচ্ছে dy dx ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h প্লাস fx বাই h। তার মানে এটা ভুল দিয়েছে, এটা হয় মাইনাস fx, এটা মাইনাস হয়, তার মানে এটা মিথ্যা। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস fx বাই h, যেহেতু প্লাস দিতে, তার মানে প্রথম বিবৃতিটা কিন্তু সঠিক দেয়নি, প্রথম বিবৃতি কিন্তু সঠিক দেয়নি, তার মানে কেবলমাত্র ওয়ান বিবৃতি সত্য, এটা সঠিক নয়। এবার উভয় সত্য, সেটাও সঠিক নয়, মানে হয় ডি নয়তো বি, হয়তো ডি নয়তো বি, এই দুটোর মধ্যে কোনো একটা সত্য। ঠিক আছে, এবার বিবৃতি 2 তে বলেছে যে x ইকুয়ালস টু 2 এবং x ইকুয়ালস টু 5 কোটিদ্বয়ের মধ্যে y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু x স্কোয়ার, y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু x স্কোয়ার অপেক্ষকটির পরিবর্তনের হারের গড়, পরিবর্তন তার হার তার গড় কার কার মধ্যে, x ইকুয়ালস টু 2 থেকে x ইকুয়ালস টু 5 এর মধ্যে। তাহলে পরিবর্তন প্রথমে বার করতে হবে, পরিবর্তন বার করতে হবে, তারপর হার বার করতে হবে, তারপর তার গড় বার করতে হবে। তাহলে আমরা কি করব, এক্স ইকুয়ালস ওয়াই ইকুয়ালস টু ফাংশনটা কত দিয়েছে, দ্বিতীয় বিবৃতিটা নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে, কারণ প্রথমটা অলরেডি মিথ্যা হয়ে গেছে আমাদের। তাহলে ওয়াই ইকুয়ালস টু দিয়েছে এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে তার ভ্যালু কত হবে, এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে তার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের কাছে এফ অফ 2, তার মানে সেটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার, তার মানে 4। আর এক্স ইকুয়ালস টু 5 বিন্দুতে তার ভ্যালু কত হবে, এফ অফ 5 মাইনাস মানে 5 স্কোয়ার মানে 25। এবার তার পরিবর্তনটা কত হলো, তাহলে পরিবর্তনটা কত হচ্ছে, সেটা হয়ে গেল এফ অফ 5, মানে ওয়াই এর পরিবর্তন, কিন্তু এটা ওয়াই এর পরিবর্তন, যেটাকে আমরা বলতেই পারি ডেল ওয়াই, সেটা কত হচ্ছে এফ অফ 5 মাইনাস এফ অফ 2, তার মানে 25 মাইনাস 4, তার মানে 21। আর এক্স এর পরিবর্তনটা কত, স্বাধীন চলের পরিবর্তনটা কত, সেটা হচ্ছে ডেল এক্স, এবং তার ভ্যালু কত, ডেল এক্সটা হচ্ছে এক্স এর অন্তিম ভ্যালু অর্থাৎ 5 - 2, তার মানে 3, তার মানে হয়ে যাচ্ছে 3। তাহলে সুতরাং
এবার বার করতে বলেছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হারের গড়। সুতরাং পরিবর্তনের হারের গড় বা গড় হার, পরিবর্তনের গড় হারও বলা থাকে, সেটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স কে ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি ডেল ওয়াই বাই ডেল এক্স। তো ডেল ওয়াই এর ভ্যালু কত? ডেল ওয়াই ভ্যালু হচ্ছে 21, আর ডেল এক্সটা কত? ডেল এক্সটা হচ্ছে 3, তার মানে হয়ে গেল 7। তার মানে এটাও কিন্তু ভুলভাল দিয়েছে, এটাও অপশনটা ভুল দিয়েছে, মানে বিবৃতিটা মিথ্যা, কারণ এখানে 6 দিয়েছে, হওয়া উচিত ছিল 7। এটা হওয়া উচিত ছিল 7, দিয়েছে 6, তার মানে এটাও মিথ্যা স্টেটমেন্ট, তার মানে একটা স্টেটমেন্টও ঠিক দেয়নি। উপরেরটা তো মিথ্যা আমরা বুঝতেই পারছি, এবং নিচেরটাও মিথ্যা। উপরেরটা তো ডাইরেক্ট ফর্মুলা থেকেই বলেছে, ফর্মুলাটাই গন্ডগোল করে দিয়েছে, মাইনাসের বদলে প্লাস করে দিয়েছে, আর এখানে ভ্যালুটা গন্ডগোল করেছে, 7-এর বদলে 6 দিয়েছে। তার মানে উভয় স্টেটমেন্টই হচ্ছে এখানে মিথ্যা স্টেটমেন্ট, কোনোটাই সঠিক নয়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে অঙ্কটা। এবং এখানে আমি একটা কনসেপ্ট তোদের বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই পরিবর্তনের হারের গড় এবং পরিবর্তনের হার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরিবর্তনের হারের গড় এবং পরিবর্তনের হার দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, কি সেই ডিফারেন্স? পরিবর্তনের হার যদি কেউ বলে, যদি বলি পরিবর্তনের হার কি হবে, বা পরিবর্তনের হারের গড়, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। ঠিক আছে, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলা হচ্ছে কোন একটা ইন্টারভেলে যদি বলি, কোন একটা ইন্টারভেলে বা অন্তরালে যদি বলি যে ক্লোজড ইন্টারভেল এবি অন্তরালে ধরলাম, মানে ইন্টারভেল যেমন আগেরটা হচ্ছে 2,5 অন্তরালে হয়েছিল, ঠিক আছে, আগেরটা যে 2 আর 5 দিয়েছে, তার মানে 2,5 এর ইন্টারভেলে আমাদের পরিবর্তনের হারের গড় বার করতে বলেছে। সেরকমই কোন একটা পরিবর্তনের হারের গড় বার করতে গেলে একটা ইন্টারভেল আমাদের দিয়ে দিতে হবে, একটা টাইম ইন্টারভেল বা একটা স্বাধীন চলের একটা ইন্টারভেল আমাদের দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু পরিবর্তনের গড় মানটা বার করতে পারবো না। ঠিক আছে, তো অ্যাভারেজ রেট অফ চেঞ্জ ইন ইন দি ইন্টারভেল ক্লোজড এবি, সেটা কি হবে? সেটার ফর্মুলা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর প্রাথমিক ভ্যালু, মানে ওয়াই এর ফাইনাল ভ্যালু মাইনাস ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই এক্স এর ফাইনাল ভ্যালু মাইনাস এক্স এর ইনিশিয়াল ভ্যালু। যদি ইন্টারভেল ওয়াইজ দেখি, তার মানে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ, যেহেতু এ থেকে বি ইন্টারভেল, এবং এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কোথায়? বি মাইনাস এ। এটা হচ্ছে পরিবর্তনের হারের গড়। ঠিক আছে, গড় পরিবর্তনের হার। আর শুধু পরিবর্তনের হার যখন বলবো তখন সেটা তাৎক্ষণিক কনসেপ্টে আসে, তখন কোনো ইন্টারভেল লাগে না, কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জাস্ট সামান্য কিছু নেবারহুডের মধ্যে কাজটা হয়ে যায়। ঠিক আছে, যখন শুধু পরিবর্তনের হার বলবো, ধর বললাম আমি এক্স ইকুয়ালস টু এই বিন্দুতে পরিবর্তনের হার, অর্থাৎ রেট অফ চেঞ্জ, কোনো অ্যাভারেজ কথাটা যখন থাকবে না, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অ্যাট এক্স ইকুয়ালস টু এ, তখন তার ভ্যালুটা কি হবে? তখন তার মানটা আমাদের কাছে হয়ে যাবে dy dx at x equals to a, অর্থাৎ যেটাকে আমরা প্রথম নিয়ম অনুযায়ী ডিফাইন করি, লিমিট h টেন্স টু 0 f of a plus h minus f of a ডিভাইডেড বাই h, অথবা সেটাকে আমরা x দিয়েও বলতে পারি, অর্থাৎ লিমিট x টেন্স টু a। আরেকটা ডেফিনেশন আমি বলেছিলাম, সেটা হচ্ছে এফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, অর্থাৎ এইরকম ব্যাপারই, কিন্তু সেখানে এক্সটাকে আমরা এর দিকে টেন্ড করিয়ে দেবো। ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে।
দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তাৎক্ষণিক ক্ষেত্রে ইউজ করা হয় এবং এটা কোনো অন্তরালে ইউজ করা হয়। এটা ইউজ করা হয় ইন অ্যান ইন্টারভেল, কারণ রেট অফ চেঞ্জ বলছি, গড় রেট অফ চেঞ্জ, ঠিক আছে, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, সেটা একটা ইন্টারভেল আমাকে দিতে হবে, দুটো পয়েন্ট দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু একটা পয়েন্টই যথেষ্ট, অর্থাৎ এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক ব্যাপার। ঠিক আছে, যেমন এর প্র্যাকটিক্যাল যদি অ্যাপ্লিকেশনটা আমরা দেখি, সেটা কিন্তু ভেলোসিটি ক্ষেত্রে খুব বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠিক আছে, তোরা ফিজিক্সেই পড়ছিস, সেটা হচ্ছে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান চ্যাপ্টার, সেখানে কিন্তু ভেলোসিটির যে কনসেপ্ট, তাৎক্ষণিক বেগের যে কনসেপ্ট, সেটা কিন্তু তোরা বুঝতে পারছিস। যেমন ধর ভেলোসিটি অ্যাভারেজ যদি বলি, অ্যাভারেজ ভেলোসিটি যদি বলি, তার মানে হচ্ছে সেটা হচ্ছে কোন একটা পার্টিকুলার পয়েন্টে যে ডিস্টেন্সটা, ধর সামথিং ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম, তাই তো? এটাকে আমরা অনেক সময় এরকম ভাবে বলে থাকি x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1, বা যেটাকে আমরা বলতেই পারি ডেল এক্স বাই ডেল টি। ঠিক আছে, এটা হলো আমাদের কাছে এক্স এর পরিবর্তন, ওটা ডিসপ্লেসমেন্টের পরিবর্তন, নিচে হচ্ছে টাইমের পরিবর্তন, এবং এটাই হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। কার অ্যাভারেজ রেট? না ডিসপ্লেসমেন্টের, অফ ডিসপ্লেসমেন্ট বা সরণ। ম্যাথমেটিক্সের কিন্তু অ্যাপ্লিকেশন অবশ্যই ফিজিক্সে আমাদের পড়তেই হবে, ফিজিক্সটাই আমাদের রয়েছে। ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, কার সাপেক্ষে? না টাইমের সাপেক্ষে। এখানে কিন্তু টাইমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর সরণটা কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, টাইমের উপর ডিপেন্ড করে চলছে সরণটা, উইথ রেসপেক্ট টু টাইম, এবং সেটাই আমাদের কাছে বোঝাচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাৎক্ষণিক বেগ যেটাকে আমরা বলি, তাৎক্ষণিক বেগ শুধু ভি যেটাকে বলছি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যেখানে ডেল এক্স ডেল টি আমরা কোনো ইন্টারভেলে না বার করে, x2 মাইনাস x1 বা t2 t1 এই ইন্টারভেলে না করে ডাইরেক্ট ডেলটিটাকে একদম টেন্স টু জিরো করে দিলাম, অর্থাৎ টাইমের পার্থক্যটা খুব নগণ্য, টেন্স টু জিরো। অর্থাৎ যখন একদম যখন টাইমের পার্থক্যটা থাকবে না, শুধুমাত্র সেই পার্টিকুলার পয়েন্টে পার্টিকুলার মোমেন্টে আমরা ভেলোসিটিটা পেয়ে যাব, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। সেটা কি বলে থাকি? তাৎক্ষণিক বেগ বলি। ঠিক আছে, এবং সেটা কি করতে হয় তখন? ডেল এক্স ডেল টির উপর সেই টিটাকে অ্যাপ্লাই করতে হয়, ডেল টিটাকে টেন্স টু জিরো করে দিতে হয়, এবং ডেল টি টেন্স টু জিরো আর ডেল এক্স ডেল টি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি, দ্যাট ইজ দি ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি। এটাই হচ্ছে আমাদের কাছে ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি, ওকে, উইথ রেসপেক্ট টু টাইম। এবং তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বা আমাদের ভৌত তাৎপর্যটা কি? সেটাই হচ্ছে আমাদের কাছে রেট অফ চেঞ্জ অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম। বোঝা গেছে? রেট অফ চেঞ্জ মানে ডেরিভেটিভ, আর অ্যাভারেজ রেট অফ চেঞ্জ মানে জাস্ট ডিফারেন্স বাই ডিফারেন্স। ওকে, এক্স এর পরিবর্তন বাই টি এর পরিবর্তন, তার মানে হচ্ছে অ্যাভারেজ বেগ পাবো, আমরা অ্যাভারেজ ভেলোসিটিটা পাবো। আর যখন এক্স কে টি এর স্কোয়ারে ডিফারেন্সিয়েট করবো, তখন কিন্তু আমরা পেয়ে যাবো গড় বেগ, মানে তখন পেয়ে যাবো আমরা তাৎক্ষণিক বেগ। ওকে, তখন আমরা পেয়ে যাবো তাৎক্ষণিক বেগ। যদি এটা আমরা উদাহরণ দিয়ে চেঞ্জ করতে চাই, উদাহরণ দিয়ে জিনিসটাকে আমরা বোঝাতে চাই, তাহলে আমি দিলাম, ধর এক্স এর একটা ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি, এক্সট্রা ধর টি স্কোয়ার, সামথিং এক্সট্রা টি স্কোয়ার দেওয়া রয়েছে। আমাকে বললো সামথিং টি ইকুয়ালস টু 1 সেকেন্ড থেকে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে
গড় বেগ কত, তাহলে তখন আমরা কি করব, তখন আমরা করব হচ্ছে গড় বেগ, তো তার মানে অ্যাভারেজ ভেলোসিটি। সেক্ষেত্রে আমরা এক্স এর 2 পয়েন্টের ভ্যালুটা নেবো আর 1 পয়েন্টের ভ্যালুটা নেবো। ঠিক আছে, 2 পয়েন্টে তখন আমরা কি করবো, জাস্ট এক্স এর পরিবর্তন বাই ওয়াই এর পরিবর্তন, অর্থাৎ এক্স এর 2 পয়েন্টের ভ্যালু কত, 2 স্কোয়ার, আর 1 পয়েন্টের ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার, আর টি এর পরিবর্তনটা কত, 2 থেকে 1, তার মানে হলো 4 - 1 ডিভাইডেড বাই 1, তার মানে 3। ঠিক আছে, 3। যদি মিটার পার মিটারে থাকে ডিসপ্লেসমেন্টটা, তাহলে এটা মিটার পার সেকেন্ডে অ্যান্সার হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাকে বলে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে, যদি আমাকে বেগটাই নির্ণয় করতে বলে at t equals to 2, তখন কিন্তু আমরা ভেলোসিটিটা বের করব dx dt করে, এবং সেখানে 2 এর মানটা টি এর মানটা 2 বসিয়ে দেবো। ঠিক আছে, তখন আমরা ভেলোসিটিটা কি করব, জাস্ট dx dt করবো। আগে dx dt টা করে দেখিয়ে দিই তোদের। তার মানে কত হচ্ছে বল, এখানটাতে x এর ভ্যালু টি স্কোয়ার, তাহলে dx dt করলে আমরা 2t পেয়ে যাবো। তাই তো, তাহলে 2 সেকেন্ডে ভেলোসিটি কত, তাহলে at t equals to 2 সেকেন্ড ভেলোসিটি ইকুয়ালস টু কত, না এই dx dt টাই 2 পয়েন্টে বার করবো, অর্থাৎ 2t টাই আমরা 2 পয়েন্টে বার করব, অর্থাৎ 2 × 2, তার মানে 4 হয়ে গেল, তখন হয়ে গেল 4। তার মানে তাৎক্ষণিক বেগ আর গড় বেগের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থেকেই যাচ্ছে, এটা 3 আছে, এটা 4 হয়েছে। ঠিক আছে, তার মানে দুটো জিনিস সেম নয়। রেট অফ চেঞ্জ মানে হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বা অবকল সহগ নির্ণয় করতে হবে কোন একটা পার্টিকুলার পয়েন্টে। আর অ্যাভারেজ রেট অফ চেঞ্জ মানে কিন্তু শুধুমাত্র পার্থক্য, মানে পার্থক্য বাই পার্থক্য, ডিফারেন্স বাই ডিফারেন্স, অধীন চলের ডিফারেন্স মানে ওয়াই এর ডিফারেন্স বাই এক্স এর ডিফারেন্স, কিংবা এক্স এর ডিফারেন্স বাই টাইমের ডিফারেন্স ইন ভেলোসিটি। ঠিক আছে, কিংবা ভেলোসিটি ডিফারেন্স বাই টাইমের ডিফারেন্স ইন অ্যাক্সেলারেশন। ওকে, এইরকম ভাবে আমাদের রেট অফ চেঞ্জ এবং অ্যাভারেজ রেট অফ চেঞ্জটা বার করতে হয়। তো তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। ওকে, তো ব্যাস এটাই আমার লাস্ট বলার ছিল আজকের মতো। ব্যাস, তাহলে আজকে এতটাই থাক, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আজকের ক্লাসে আমরা তাহলে কি কি শিখলাম, আজকে মূলত শেখা হলো এক্স টু দি পাওয়ার এন জাতীয় ফাংশনের, যেখানে এনটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, সেই ধরনের ফাংশনের ডেরিভেটিভ কি হবে, এবং সেই ডিফারেন্সিয়েশনের বিভিন্ন উদাহরণ আমরা করলাম, বেসিক এক্সাম্পল গুলো আমরা করলাম, এবং সেই টাইপের যে এমসিকিউ গুলো আমাদের বইতে রয়েছে সেই এমসিকিউ গুলো কিন্তু সলভ করা হলো। এবং সেখানে আমরা এমসিকিউ সলভ করতে গিয়ে দেখলাম যে মডিউলাস ফাংশনের ক্ষেত্রেও এমসিকিউটাতে আমরা এই এক্স টু দি পাওয়ার এন এর কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই কনসেপ্ট অনুযায়ী আমরা আজকে বেসিক প্রবলেম গুলো সলভ করলাম, যেগুলো আমাদের ফর্মুলাটাকে একদম ক্লারিফাই করতে, মাথায় গেঁথে নিতে সাহায্য করবে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা অন্য কোনো ফর্মুলা শিখবো, যেমন ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন আমাদের রয়েছে, সেটাকে আমরা প্রাথমিক নিয়ম থেকে বা অবকলনের সংজ্ঞা থেকে ডিরাইভ করব, এবং দেন তার উপর যে যে প্রবলেম গুলো কোয়েশ্চেনটা আমাদের রয়েছে বইতে, সেই কোয়েশ্চেন গুলো কিন্তু সলভ করব। তাই নেক্সট ক্লাসটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস যেভাবে আপলোড করা হবে নিয়মিত সিকোয়েন্স ওয়াইজ, কোনো রকম স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও দেখে যেতে হবে। তাহলেই পরবর্তী ভিডিও দেখতে কিন্তু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, তো কিন্তু কোনো রকম স্কিপ করে করা যাবে না এখানে। ঠিক আছে, তো থাক তাহলে আজকে এতটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারা হয়তো ইনফরমেটিভ কনসেপচুয়াল ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং অবশ্যই নিয়মিত ফলোতে থাকবে, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু খাতায় নোট ডাউন করবে, যা লেখাবো যা করাবে, প্রত্যেকটা এক্সট্রা কনসেপ্ট, এক্সট্রা ফর্মুলা, এক্সট্রা ট্রিক্স সমস্তটাই খাতায় থাকবে তোমাদের, এবং না দেখে কিন্তু সেগুলোকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়। ততক্ষণের জন্য চলো, টাটা।